নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি হেফাজতের মহাসমাবেশে 12 দফা ঘোষণা। 23 মে সারা দেশে বিক্ষোভ, 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন। হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে ছাড়াও থাকছে। লন্ডন থেকে রওনা হচ্ছেন খালেদা জিয়া, সঙ্গী 2 পুত্রবধূ। ধানমন্ডির বাড়িতে উঠবেন জোবাইদা, চলছে বরণ বিদায়ের প্রস্তুতি। ফেব্রুয়ারিতে ভোট সম্ভব, বড়জোর এপ্রিলে বলছে জামাত। জাতীয় সনদ তৈরিতে ছাড় দেবে সব দল, আশা আলী রিয়াজের। চাহিদা থাকলেও নানা জটিলতায় ফাঁকা যাচ্ছে হজ ফ্লাইট। ভিসার অপেক্ষায় 14,000 যাত্রী। চট্টগ্রাম থেকে হজ যাত্রা শুরু। আওয়ামী অপশাসনে নির্বাসনে ছিল সাংবাদিকতা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বললেন সাংবাদিক নেতারা। সিন্ধুর পানি চুক্তি স্থগিত করা একতরফা সিদ্ধান্ত। ভারতের বিরুদ্ধে জাতিসংঘে পাকিস্তানের নালিশ, নতুন সংঘাতের হুঁশিয়ারি। এবং ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যোগ সাজশ নেই বললেন বিসিবি সভাপতি। নির্ধারিত সময়ে আসবে ভারতের ক্রিকেট দল। আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার বিস্তারিত। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিল ও দলীয় নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। রাজধানীতে মহাসমাবেশ থেকে এমন দাবি জানায় তারা। পরে 12 দফা ঘোষণা দিয়ে দাবি আদায়ে 23 মে সারা দেশে বিক্ষোভ ও 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করার ঘোষণা দেয় সংগঠনটি। 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার সহ 4 দফা দাবিতে শনিবার রাজধানীতে মহাসমাবেশ করল হেফাজতে ইসলাম। এক যুগ পর সবচেয়ে বড় জমায়েত নিশ্চিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। নিজেদের হেফাজত দাবি করে রাজধানীর বিভিন্ন পথের মিছিল মিলিত হয় সোহরাওয়ার্দীর মোহনায়। কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই প্ল্যাটফর্মটি অরাজনৈতিক সংগঠন দাবি করলেও রাজনীতিতে তাদের প্রয়োজনীয়তা কতটুকু তা জানান দিতেই সমাবেশ বলে জানান তারা। ইমান রক্ষার এই আন্দোলনে রক্ত দিতে হয়, আবার রক্ত দিব ইনশাআল্লাহ। নারী কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা সহ 4 দফা দাবি জানান তারা। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে ব্যক্তিতা বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপিয়ে দিবেন, সমাবেশে বক্তব্য রাখেন বর্ষিয়ান সাংবাদিক মাহমুদুর রহমান ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। আমি মনে করি শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, বিতর্কিত নারী কমিশনের সুপারিশগুলো দেশের ধর্মীয় মূল্যবোধে আঘাত এনেছে। অবিলম্বে এই কমিশনকে বাতিল করতে হবে। বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 3 মাসের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে ফের রাজপথে নামবে হেফাজত। হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। আর দলটির আমির মহিবুল্লাহ বাবনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সাম্রাজ্যবাদের ফানখোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ধর্মীয় মূল্যবোধ, বিধিবিধান, ঐতিহ্য ও
পরিবার কাঠামো ধ্বংস করার প্রত্যক্ষ পরিকল্পনা বাস্তবায়নের মানে এনেছে। সমাবেশ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণারও দাবি জানানো হয়। সমাবেশ থেকে দলটির নেতারা বললেন, বিগত 16 বছরে হেফাজত নেতাকর্মীদের নামে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো দ্রুত বাতিল সহ কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন বাতিল করতে হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফর সঙ্গী হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিদ্ধি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে এরই মাঝে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছে বিএনপি। সপরিবারে নেত্রীকে অভিবাদন জানাতে নেতাকর্মীরা নিয়েছে ব্যাপক প্রস্তুতি। বড় ছেলে তারেক রহমানের বাসা আর লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার ছুটোছুটি শেষ। 4 মাসের চিকিৎসা শেষে 4 মে লন্ডন ছেড়ে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার সব প্রস্তুতি প্রায় শেষ। রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা। খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি পরদিন 5 মে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে। উন্নত চিকিৎসার জন্য গত 8 ফেব্রুয়ারি লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। টানা 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে 25 ফেব্রুয়ারি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। আমরা ওনাকে সিয়াপ করা অন্ততকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি বা আরও যদি যারা যাবেন আমরা ওনাকে ওনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। আমরা ইনশাল্লাহ যাচ্ছি ওনার সাথে। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তার বাসভবনের পাশাপাশি বাইকে চলাফেরার ক্ষেত্রেও গাড়ি সহ পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে। জুবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাড়িতে উঠবেন জানিয়ে চিঠিতে বলা হয়, জিয়া পরিবারের সদস্য ও তারেক রহমানের স্ত্রী হিসেবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তার ঢাকার বাসায় অবস্থানের সময় এবং যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে 4 ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সশস্ত্র গানম্যান, গাড়ি সহ পুলিশ প্রোটেকশন, বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন। ম্যাডাম খালেদা জিয়া যখন ইনস্ট্রাকশন দিবেন ঠিক সেই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যাবেন। উনি অলরেডি প্রস্তুতি নিচ্ছেন এবং আমার মনে হয় যে আপনার ওই দিন ম্যাডামের মতো হঠাৎ করে আপনার খবর পাবেন যে উনি যাচ্ছেন এবং উনি অফকোর্স বাংলাদেশের জনগণ ওনার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করছে। এদিকে দীর্ঘদিন পর সপরিবারে বেগম খালেদা জিয়ার এই যাত্রাকে ঘিরে নেতাকর্মীদের ভেতর ব্যাপক উচ্ছ্বাস আর নেত্রীকে অভিনন্দন জানানোর জন্য চলছে ব্যাপক প্রস্তুতি। 2018 সালে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বেগম জিয়া। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য 2টি সময়কে উপযুক্ত মনে করছে জামায়াত। দলটির আমির বলছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগেই ভোট হতে পারে। আর তখন সম্ভব না হলে সর্বোচ্চ এপ্রিল মাস পর্যন্ত সময় নেওয়া যেতে পারে। শনিবার সকালে রাজধানীর মগবাজারে দলের জেলা ও মহানগরী আমির সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকারকে মেসেজ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। দেশের চলমান পরিস্থিতি ও আগামী রাজনীতিতে জামায়াতের অবস্থান সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও মহানগরী আমির সম্মেলন এই আয়োজন করা হয় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে পারে। সম্ভব না হলে তার পরের এপ্রিল মাস পার হওয়া উচিত হবে না। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া
জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নির্বাচনের দাবি জানান জামায়াতের আমির। বলেন, বিশ্বের ৬২টি দেশ এই পদ্ধতিতে নির্বাচন করে। আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা, ভোট যে যত পার্সেন্ট পাবে সেই হারে সে আসন পাবে। এতে করে কোনো দলকে ছোট এবং বড় বলার কারো সাহস হবে না। দল দলই, ছোট কি আর বড় কি, এবং কোনো দল কারো দয়ার পাত্র হবে না। সে তার নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে নেতারা বলেন, জামায়াত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের দল দায়বদ্ধ। তারা গ্রহণ না করলে শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। চাহিদা থাকলেও ভিসা জটিলতা সহ বেশ কিছু কারণে ফাঁকা যাচ্ছে হজ ফ্লাইট। হজযাত্রার পঞ্চম দিনে ফ্লাইটের সংখ্যা 11টি। হজ পোর্টালের তথ্য বলছে 4 মে থেকে 11 মে পর্যন্ত কোনো ফ্লাইটের 84% টিকিট বিক্রি হয়নি। এতে তৈরি হয়েছে পরবর্তী সময় আসন নিয়ে জটিলতা। তাই ফ্লাইটে আসনে ফাঁকা থাকলে অতিরিক্ত স্লট থাকায় কোনো সমস্যা হবে না বলে দাবি হজ অফিসের। এদিকে আজ থেকে চট্টগ্রাম থেকে শুরু হলো হজযাত্রা। আশকোনা হজ ক্যাম্পে বাড়ছে মুসল্লিদের অপেক্ষা। ভিসা ও টিকিট জটিলতায় এখনো সৌদি যাত্রা নিশ্চিত হয়নি 14,000 মুসল্লির। জটিলতা কাটিয়ে যারা পেয়েছেন ফ্লাইটের শিডিউল, তাদের অপেক্ষা শেষ। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে অন্য মোবাইলের তুলনায়। এবারে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহর ঘরের জিয়ারত করবো, এটার জন্য আসলে এটা ভাব প্রকাশ করা যায় না, এরকম লাগতো। অনেক উচ্ছ্বাসিত আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন বলেই আমরা যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে পৌঁছায় আর সহি সালামতে শুদ্ধভাবে হজ করে ফিরে আসার তৌফিক দান করে। বিশ্ব মুসলিম উম্মার জন্য তো অবশ্যই আমরা দোয়া করব। সেটা আমরা কাবা ঘর ধরে দোয়া করব, নবীর রওজা মোবারকে গিয়েও আমরা দোয়া করব। হজযাত্রার পঞ্চম দিনে ফ্লাইট সংখ্যা 11টি। এর মধ্যে সৌদিয়া ও বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইটেই সর্বোচ্চ 11% টিকিট অবিক্রিত। হজ পোর্টালের তথ্য বলছে, জটিলতা আরও ভয়াবহ 4 মে থেকে 11 মে পর্যন্ত বেশিরভাগ ফ্লাইটে 50% পর্যন্ত টিকিট বিক্রি হয়নি, যা সর্বোচ্চ 84%। হজ অফিস বলছে, মদিনায় বাড়ি ভাড়ার শিডিউল সহ বেশ কিছু কারণে মাঝপথে বিমানের শিডিউল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শেষে এই চাপ কমাতে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করবে মন্ত্রণালয়। উপদেষ্টা মহোদয় এই বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। আমরা আশা করি যে এই বিষয়ে দ্রুতই সমাধান হবে এবং হজযাত্রীগণ নির্বিঘ্নে সবাই ইনশাল্লাহ হজগত পালনের উদ্দেশ্যে যেতে পারবেন। শুধু ঢাকা নয়, শনিবার থেকে শুরু হলো চট্টগ্রাম থেকে হজযাত্রা। হাজিদের সহযোগিতা ও সেবা দিতে প্রস্তুত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা আমাদের সিকিউরিটি অত্যন্ত বৃদ্ধি করেছি। এখানে কোনো হজ ক্যাম্প নাই, তো আমরা একটা টেম্পোরারি হজ ক্যাম্প আমাদের পক্ষ থেকে এখানে আমরা স্থাপন করেছি। 14 মে থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও হজের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন মুসল্লিরা। এই প্রথমবারের মতো 5টি সরাসরি হজ ফ্লাইট চালু হচ্ছে সিলেট থেকে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। 6 মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, যা একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করবে, বলেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দল ছাড় দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিকে অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যার সৃষ্টি হয় বলে মনে করেন জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। যে শেখ হাসিনার সরকার এদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, এদেশের মানুষের ভোটের অধিকারকে ধ্বংস করেছে। সরকারের কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই, জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা, সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ঐকমত্যগুলো চিহ্নিত করা, সেগুলো বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা। এটা আমাদের সকলের জন্য প্রয়োজন। জাতীয় ঐকমত্য কমিশন আপনাদের অবশ্যই প্রতিপক্ষ নয়, অবশ্যই আমরা সকলে মিলেই চেষ্টা করছি। গেল 16 বছরে সত্য প্রকাশ না করতে পারা ও সেলফ সেন্সরশিপের কারণে গণমানুষের আস্থা হয়ে উঠতে পারেনি
সংবাদ মাধ্যম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় এসব কথা বলেছেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। বক্তারা বলেন, গেল ৮ মাসে বিশ্ব সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশি গণমাধ্যম। অভিযোগ করেন, আওয়ামী শাসনে গেল ১৫ বছর মুক্ত সাংবাদিকতা ছিল নির্বাসনে। জুলাই অভ্যুত্থানে হামলার টার্গেট ছিল সংবাদকর্মীরা। ৩৬ জুলাই রাজপথে ছাত্র জনতার দাবির সংবাদ সংগ্রহে তাদের পড়তে হয় বিড়ম্বনায়। বারংবার হামলার শিকার সংবাদকর্মী। গেল ৮ মাসে বিশ্ব সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশের গণমাধ্যম। তবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধে ৩২টি আইন এখনো বহাল। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় উঠে আসে এসব তথ্য। একটি মেসেজ দেওয়ার জন্য বক্তারা বলেন, আওয়ামী শাসনে গেল ১৫ বছর মুক্ত সাংবাদিকতা ছিল নির্বাসনে। এমন বাস্তবতায় নতুন দিনের প্রত্যাশায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে বাংলাদেশ। রেনেসার মাধ্যমে এই তরুণ প্রজন্মের নেতৃত্বে একটা পরিবর্তন হবে, একটা রেনেসা হবে, একটা বিপ্লব হবে, একটা অভ্যুত্থান হবে, যে অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন হবে। তাই হয়েছে। সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, গুম, খুন ও হামলা করে গণমাধ্যমের কণ্ঠরোধ করেও ফ্যাসিবাদের পতন ঠেকানো যায়নি। নিঃসঙ্গত এখানে আপনাকে সিকিউরিটির জন্য কোনো না কোনো দলের সমর্থন লাগবে। এই চিন্তার থেকে আমরা যতদিন বেরোতে না পারবো ততদিন সাংবাদিকতার বলুন আর সংবাদ মাধ্যমের বলুন প্রকৃত স্বাধীনতা আসবে না। বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সেলফ সেন্সরশিপের মাধ্যমে অসহায় আত্মসমর্পণ ও ক্ষমতামুখী সাংবাদিকতার কারণে সংবাদ মাধ্যম আস্থা সংকটে। অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না। আমরা সেদিন প্রায় সকল সম্পাদকদের অসহায় আত্মসমর্পণ করতে দেখেছি। দালালি যেমন করেছে এক গ্রুপ, আর গ্রুপ দালালি না করে অসহায় আত্মসমর্পণ করেছে। আমাদের উপর নির্যাতন হয়েছিল, এই কথা বলেছি আমরা। আমাদের সম্পাদকরা সংগ্রাম এডিটর বৈবিধ্য এডিটরকে পিটিয়ে অফিস থেকে বের করে জেলে দিল। আমাদের সেদিন সম্পাদকরা গণমাধ্যমে কথা বলেছেন। এটা কি অসহায় আত্মসমর্পণ নয়? বক্তারা বলছেন, মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হলে সংবাদ মাধ্যমকে বাড়াতে হবে জনগণের আস্থা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। একটা বিরতির সময় হলো, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলার আসামি পুলিশ সদস্য মাসুদুর রহমান গা ঢাকা দিয়েছেন। শরীয়তপুর পালং মডেল থানার পরিদর্শক তিনি, তবে কর্মস্থলে আসছেন না। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে। পুলিশ বলছে, খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। বিধান মজুমদার অনির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর উল্লাসরত ছাত্র জনতার উপর গুলি চালানো হয়, নিহত হন ৬ জন। এরপর পুলিশের গাড়িতে উঠিয়ে পুড়িয়ে দেয়া হয় মরদেহ। জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ঘটে যাওয়া সেই রোমহর্ষক ঘটনার চিত্র এখনও জীবন্ত। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন নিহত সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। আসামি শেখ হাসিনা সহ ৪০ জন। মামলাটিতে ২৭ নম্বর আসামি তখনকার আশুলিয়া থানার পরিদর্শক মাসুদুর রহমান। পরে তিনি শরীয়তপুর জেলা পুলিশে বদলি হন। গত বছরের ১৫ ডিসেম্বর দায়িত্ব নেন পালং মডেল থানার পরিদর্শক হিসেবে। তবে গত ২৪ এপ্রিলের পর থেকে তিনি আর কর্মস্থলে আসছেন না। স্থানীয় নেতাদের দাবি, গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সদর থানায় থাকা অবস্থায় তিনি পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে যাওয়ার কারণে এটি প্রমাণিত হয় যে তিনি এই হত্যার সাথে জড়িত ছিলেন। আমরা চাই শুধুমাত্র যে পুলিশ সদস্যরা মাঠে থেকে গুলি করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে যারা অর্ডার ফোর্স করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার সংগঠনের নেতারা বলছেন, আত্মগোপনে থেকে নিজেই নিজেকে দোষী প্রমাণ করে দিচ্ছেন সংশ্লিষ্ট পুলিশ পরিদর্শক। যে কোনো হত্যাকাণ্ডই একটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। তো সেই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। অভিযুক্ত বা অপরাধী সেই বিষয়টা না আর কি, এটা হচ্ছে যে আপনার তদন্ত করার ক্ষেত্রে যখন যে জিনিসটা আসবে সামনে আসবে সেটার আলোকে আর কি আসবে। বাংলাদেশ পুলিশ নিরপেক্ষ বাহিনী হিসেবে জনগণের পাশে থাকবে, প্রত্যাশা সবার।
সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অর্থ বাণিজ্য সংবাদ। কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে প্রয়োজনে আইএমএফ থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষি বাজেট শীর্ষক এক সেমিনারে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে কৃষি অর্থনীতিবিদরা বলেন, এই খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে মোট বাজেটের অন্তত 15% বরাদ্দ করতে হবে। বাংলাদেশে কৃষি খাতে জীবিকা প্রায় 3.25 কোটি মানুষের। এমন গুরুত্বপূর্ণ খাত সব সময় থেকে গেছে অবহেলিত। দিন দিন তাই আরও রুগ্ন ফসল উৎপাদনের পরিধি। জরুরি এই খাতে এখন নতুন সংখ্যা ভর্তুকি তুলে নেয়ার আন্তর্জাতিক পরামর্শ। আসছে 2025-26 অর্থ বছরে কৃষি খাতে বরাদ্দ হতে পারে প্রায় 40,000 কোটি টাকা। 2022 সালের একটি ভর্তুকি পর্যালোচনায় দেখা যায় বিশ্বের উন্নত দেশগুলো কৃষিতে $1 বিলিয়ন খরচ করেছে, অথচ ওই বছর বাংলাদেশে বরাদ্দ ছিল মাত্র 14,000 কোটি টাকা। বাংলাদেশে 2023 সালে রপ্তানি এমন বেহাল দশার কথা উঠে এলো কৃষি অর্থনীতিবিদ সমিতির এই সেমিনারে। কৃষিতে প্রবৃদ্ধি নিশ্চিতে বিনিয়োগ ও নগদ সহায়তায় জোর দিলেন বিশেষজ্ঞরা। যত উন্নত দেশগুলো বলেন না কেন তারা ভর্তুকি দেয়, কিন্তু আমাদের দেশে জানা আসে আইএমএফ বলে যে ভর্তুকি কমান, ভর্তুকি বাদ দেন, কিন্তু ওরা কিন্তু ওদের দেশে ঠিকই ভর্তুকি দেয়। সাপ্লাই চেইনের দক্ষতা আমাদেরকে বাড়াইতে হবে, গুণগত মানসম্পন্ন ইনপুট সরবরাহ আমাদেরকে বাড়াইতে হবে। মূল বাজেটের কমপক্ষে 10% কৃষিখাতের জন্য নির্ধারণ করি এবং মোট বাজেটের কমপক্ষে 5% ভর্তুকির জন্য নির্ধারণ করি। আশা করি আমরা যে আগামীতে 4 থেকে 5% হারে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে চাই, সেটা আমরা করতে পারব। সেমিনারে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তুলে ধরেন কৃষি রক্ষায় সরকারি অবস্থানের কথা। আইএমএফ অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য, আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। যদি তারা বেশি চাপাচাপি করে আমরা বলবো যে দরকার নেই, আমাদেরকে আপনাদের বড় রিওয়ার্ড করা উচিত, সেখানে উল্টো আপনাদেরকে শাস্তি করার চেষ্টা করতেছেন, সেটা হতে পারে না, সেটা নট ফেয়ার। অপরিকল্পিত শিল্পায়ন ঠেকানো এবং কৃষি খাতে যথাযথ গবেষণার উপরও জোর দেন ডক্টর আনিসুজ্জামান। আমাদেরকে মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।